হ্যালো এভরিওয়ান, সামনেই কেপি কনস্টেবল, ডাব্লিউই কনস্টেবল বা ডাব্লিউবি এসআই এবং গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা আসতে চলেছে এবং সেন্ট্রালের বিভিন্ন রকম পরীক্ষা আসতে চলেছে এবং নেক্সট আসতে চলেছে 2026 সালের এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম। তো এইগুলো পরীক্ষায় ইতিহাস থেকে কোশ্চেন প্রতিবার আসে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্য ও বৈদিক যুগ। তো চলো শুরু করি। আর্য এবং বৈদিক যুগ এটা হচ্ছে টাইম পিরিয়ড রয়েছে 1500 বিফোর ক্রাইস্ট থেকে 500 বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, এবার আমরা বিস্তারিত দেখব। তো আমরা জানি আর্যরা ভারতে আসে 1500 বিফোর ক্রাইস্টের আগে। আর্য শব্দের অর্থ হচ্ছে সদ্বংশজাত। এই কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবি কনস্টেবলে প্রিভিয়াস ইয়ারে আসছেই, তো এটা খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই দিলাম। ঠিক আছে, আর্য কোনো জাতি নয়, এটি একটি ভাষাগোষ্ঠী। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন ম্যাক্স মুলার। আর্যরা ভারতে এসে প্রথম যেখানে বসতি স্থাপন করে, তো আর্যরা তো বাইরে থেকে এসেছে, মধ্য এশিয়া থেকে এসেছে, তো তারা এসে যেখানে বসতি স্থাপন করেছিল সেই বসতি স্থানটার নাম ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু অঞ্চল নামে পরিচিত, যেখানে তারা বসবাস করত। এবার যে সপ্তসিন্ধু অঞ্চল আমরা বললাম, এই সপ্তসিন্ধু অঞ্চল কী কী? যে সিন্ধু এবং সিন্ধুর 5টি উপনদী, যেমন শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা এবং সরস্বতী নদী, এই 7টি নদী মিলিয়ে হচ্ছে সপ্তসিন্ধু অঞ্চল। ঠিক আছে, এবার আমরা দেখব বর্তমান পাঞ্জাবকে সপ্তসিন্ধু অঞ্চল বলা হয়ে থাকে। মধ্য এশিয়া থেকে আর্যরা ভারতে এসেছিল, এই কথা বলেছেন ম্যাক্স মুলার। এই কোশ্চেনটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। আর্য সভ্যতা ছিল পুরুষতান্ত্রিক সমাজ। প্রধান জীবিকা, তো আর্য সমাজের যে মানুষগুলো ছিল তাদের প্রধান জীবিকা কী ছিল? পশুপালন ছিল প্রধান জীবিকা, এবং দ্বিতীয় ছিল কৃষিকাজ। তারা মেনলি পশুপালনের উপর নির্ভর করতো এবং সাথে কৃষিকাজও করতো। এই যে ঘোড়া পালন, ঘোড়ার প্রথম পালন করে হচ্ছে আর্যরা। ঠিক আছে, সরস্বতী নদীকে পবিত্র নদী হিসেবে চিহ্নিত করে হয় ঋগ্বেদে আমরা জানতে পারি যে সরস্বতী নদীকে পবিত্র নদী হিসেবে বলা হয়ে থাকে। আর্যরা এই প্রথম লোহার ব্যবহার জানতো। তাহলে লোহার ব্যবহার প্রথম কারা জানতো? আর্যরা লোহার ব্যবহার প্রথম জানতো। 10টা রাজার যুদ্ধ হয় পারশনী নদীর তীরেই। ঠিক আছে, এবার দেখব আদি বৈদিক যুগ। টাইম পিরিয়ড রয়েছে 1500 বিফোর ক্রাইস্ট থেকে 1000 বিফোর ক্রাইস্ট। বৈদিক সংস্কৃতির মূল ভিত্তি ছিল বেদ। তো বৈদিক সংস্কৃতির মূল ভিত্তি ছিল বেদ, এবং এই বেদ শব্দের অর্থ কী? এই বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেদ শব্দের অর্থ কী? জ্ঞান। এবং বেদের অপর নাম কি? শ্রুতি। যেহেতু আগের দিনে বেদকে লেখার তো ব্যবস্থা ছিল না, তো গুরুর কাছ থেকে শিষ্য শুনেই মনে রাখতো, এই জন্য বেদের অপর নাম ছিল শ্রুতি। অর্থনীতি, তো বৈদিক সমাজের অর্থনীতি কী ছিল? কৃষি ও পশুপালনের মিশ্র অর্থনীতি ছিল। এবং ব্যবসা বাণিজ্য যে করতো, তো ব্যবসা বাণিজ্য করতে বর্তমানে তো টাকা দিয়ে লেনদেন করা হয়, বিনিময় করা হয়। তো আগের দিনে কী ছিল? গরু। দ্রব্য বিনিময়ের মাধ্যম ছিল গরু। সময় পরিমাপের এককে বলা হতো গোধূলি। এবং দূরত্বের একক ছিল গাভূতি। মনে রাখবা। আদি বৈদিক যুগে পরিবার ছিল পুরুষতান্ত্রিক। বৈদিক সমাজে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। ইম্পর্টেন্ট, কতগুলি গ্রামের সমন্বয়ে গড়ে উঠত 20 অথবা জন, এবং কতগুলি গ্রামকে একত্রিত মিলে গড়ে উঠত 20 বা জন। এবং 20-এর যিনি শাসনকর্তা ছিল তাকে বলা হতো বিশ্বপতি। জনের প্রধানকে বলা হতো গোপ, এবং রাজাকে বলা হতো রাজন। এগুলো কিন্তু যতগুলো করাচ্ছি সবগুলোই ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা দেখে নেব পরবর্তী বৈদিক যুগ আমরা দেখে নেব। পরবর্তী বৈদিক যুগের টাইম পিরিয়ড হচ্ছে 1000 BC থেকে 500 বিফোর ক্রাইস্ট।
বেদ হচ্ছে 4 প্রকার। বেদ কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে, বেদ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ঋগ্বেদ, তারপর হচ্ছে সামবেদ, এদিকে নিচে আছে আবার যজুর্বেদ, অথর্ববেদ। ঠিক আছে, তো এবার দেখব ঋগ্বেদ সম্পর্কে। ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি? ঋগ্বেদ। মানবজাতির প্রথম আইন বলা হয়, ঋগ্বেদকে মানবজাতির প্রথম আইন বলা হয়ে থাকে। ঋক, সাম এবং যজুর্বেদ এই 3টি বেদকে বলা হয় বেদত্রয়ী। এই 3টি বেদকে কি বলা হয়? বেদত্রয়ী। ঋগ্বেদে 1028টি শ্লোক রয়েছে এবং 10টি মণ্ডল রয়েছে। প্রাচীনতম হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম মণ্ডলকে। তো ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে, এই 10টি মণ্ডলের মধ্যে প্রাচীনতম মণ্ডল হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম মণ্ডল। প্রথম ও দশম মণ্ডল পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছিল, এটা মনে করা হয়। প্রথম ও দশম মণ্ডল তাহলে পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছিল বলে মনে করা হয়, এবং প্রাচীনতম হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম মণ্ডল। বর্ণাশ্রম এর উল্লেখ রয়েছে দশম মণ্ডল এর পুরুষ সূক্তে, VBIN, এটা কিন্তু বর্ণাশ্রমের উল্লেখ তাহলে কোথায় রয়েছে? দশম মণ্ডলের পুরুষ সূক্তে। এবার দেখব সামবেদ। এই যে সামবেদ, গানের সুর। সামবেদে আমরা গানের সুর সম্পর্কিত শ্লোকগুলির সংকলন রয়েছে যে সামবেদে, এবং এর অপর নাম হচ্ছে সমন। অপর নাম হচ্ছে সমন। যজুর্বেদ, যাগযজ্ঞের মন্ত্র এবং আচরণ যজুর্বেদে রয়েছে, এবং যজুর্বেদের অপর নাম কি? যজুর্বেদের অপর নাম হচ্ছে যজুমসি। তো আবার দেখব সামবেদ। সামবেদ হচ্ছে গান সম্পর্কিত সুর, এটা রয়েছে সামবেদে, এবং সামবেদের অপর নাম হচ্ছে সমন। যজুর্বেদ, যাগযজ্ঞের মন্ত্র এবং আচরণ, এটা হচ্ছে রয়েছে যজুর্বেদে, এবং যজুর্বেদের অপর নাম হচ্ছে যজুমসি। এবার দেখব অথর্ববেদ। ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস হলো অথর্ববেদ। ভারতের যে বর্তমান চিকিৎসা শাস্ত্র, তো চিকিৎসা শাস্ত্রের উৎস কোথা থেকে পাওয়া যায়? অথর্ববেদ থেকে। এছাড়াও তান্ত্রিক ক্রিয়া, কালা জাদু ইত্যাদির আলোচিত বিষয় রয়েছে অথর্ববেদে। এবার পরবর্তী যে বেদগুলো রয়েছে সেটা দেখব। প্রতিটি বেদকে 4 ভাগে ভাগ করা হয়। আমরা জানি 4টা বেদ, এবং 4টা বেদকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। এই 4টি ভাগ হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। মোট 108টা উপনিষদ রয়েছে, এবং 108টি উপনিষদের মধ্যে 11টি উপনিষদ হচ্ছে মুখ্য বা প্রধান উপনিষদ। উপনিষদগুলিকে বেদান্ত বলা হয়। ব্রাহ্মণের সংখ্যা রয়েছে 18টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ হলো শতপথ ব্রাহ্মণ। দেখো এখানে আমি বিস্তারিত যে বইয়ে যেমন আমি ডিটেলসে পড়াই সেরকম করে এখানে পড়ানো হচ্ছে না, কারণ পরীক্ষার মাত্র 60 দিন কি 65 দিন এরকম আসে, যেহেতু সেপ্টেম্বরে হতে পারে, তাই এখানে শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি। এখানে MCQ টাইপ করানো হচ্ছে না, কারণ MCQ টাইপ করালে এখানে অনেক সময় যাবে। এখানে যতগুলো কোশ্চেন আমি করাচ্ছি SAQ হিসেবে, তো এখানে যদি আমাদের ভিডিওটা 10-15 মিনিট হবে, কিন্তু এতগুলো কোশ্চেন যদি আমি MCQ টাইপে করে দিতাম তাহলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। তো এতগুলো সময় কে ভেস্ট করে? তো এই জন্য SAQ টাইপে নিয়ে এসেছি এবং শর্টকাটে করার চেষ্টা করব। এবার দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের সংখ্যা 18টি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ কোনটা? শতপথ ব্রাহ্মণ। এবার হচ্ছে আরণ্যক। আরণ্যকের অপর নাম কি? বনগ্রন্থ। যেহেতু আরণ্যক মানে এটা হচ্ছে বনে গিয়ে পড়াশোনা করে, সেখানে বনবাসে থাকে লোকগুলো, তাই এটা হচ্ছে বনগ্রন্থ। বেদাঙ্গ কয়টি রয়েছে? 6টি। শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প, টোটাল 6টি রয়েছে বেদাঙ্গ। 6টি বেদাঙ্গ রয়েছে, ঠিক আছে। এবং পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। গোমাল নদীর বর্তমান নাম হচ্ছে গোমতী। এখানে নদীগুলোর নাম দেওয়া রয়েছে
বৈদিক যুগে যে নদীগুলোর নাম ছিল আলাদা এখন, এবং সেটা চেঞ্জ হয়ে বর্তমানে নাম হয়েছে আলাদা। তো এই নামগুলো যে পরিবর্তন হয়েছে সেটা এখন দেখব। তো গোমাল নদীর বর্তমান নাম হচ্ছে গোমতী, সিন্ধু নদীর বর্তমান নাম হচ্ছে ইন্দাস, শতদ্রী নদীর বর্তমান নাম হচ্ছে শতদ্রু, বিপাশা নদীর বর্তমান নাম হচ্ছে বিয়াস, পারশনী নদীর বর্তমান নাম হচ্ছে রাবি, অসকিনী নদীর বর্তমান নাম হচ্ছে চেনাব, বিতস্তা নদীর বর্তমান নাম হচ্ছে ঝিলম। বিতস্তা নদীর বর্তমান নাম হচ্ছে ঝিলম। তো এখানে দর্শনের কোশ্চেন দেওয়া রয়েছে যোগ দর্শন। যোগ দর্শনের লেখককে, যোগ দর্শনের লেখক হচ্ছে মহর্ষি পতঞ্জলি। এবার কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব বৈদিক যুগের। দেখো, ঋগ বৈদিক কালে নারী কবি ছিলেন কয়জন ছিল? অপালা, বিশম্বরা, ঘোষা এবং লোপামুদ্রা, 4 জন ছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঋগ বৈদিক কালের নারী কবি ছিলেন অপালা, বিশম্বরা, ঘোষা এবং লোপামুদ্রা। সত্যমেব জয়তে, দেখো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তের উল্লেখ কোথায় পাওয়া যায়? এভাবে কোশ্চেনটা আসবে, সত্যমেব জয়তের উল্লেখ কোথায় পাওয়া যায়? তো এটা হবে মুন্ডক উপনিষদ। 10টা রাজার যুদ্ধ, 10টা রাজার যে যুদ্ধ হয়েছিল পারশনী নদীর তীরে, তো এটা কোন বেদ থেকে জানা যায়? ঋগ্বেদ। 4টে আশ্রমের উল্লেখ আমরা জানতে পারি এই জবলা উপনিষদ থেকে। আমরা যে 4টা আশ্রম রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এটার উল্লেখ কোথায় পাই? জবলা উপনিষদ থেকে। মহাকাব্য রামায়ণ, মহাকাব্য রামায়ণের রচয়িতা কে? ঋষি বাল্মীকি। মহাভারত সবথেকে হচ্ছেন বৃহত্তম মহাকাব্য এবং যার শ্লোক সংখ্যা রয়েছে 1 লাখ। মহাভারত হচ্ছে সবথেকে বৃহৎ মহাকাব্য, রামায়ণের থেকেই বড় হচ্ছে মহাভারত। এবং মহাভারতে 1 লক্ষ তো শ্লোক রয়েছে এবং পর্বের সংখ্যা রয়েছে 18টি, এবং এর রচয়িতা হলেন ঋষি বেদব্যাস। এবার দেখব ন্যায় দর্শন। ন্যায় দর্শনের লেখক হলেন গৌতম, বৈশেষিক দর্শনের লেখক হলেন কোনাদ এবং সাংখ্য দর্শনের লেখক হলেন কপিল। তো বন্ধুরা, এইটা হচ্ছে বৈদিক যুগের ম্যাপ। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাস এইটুকুই, এবং পড়াশোনা ভালোভাবে চালাও।